Hello students, how are you? I hope you are all well and continue your study, staying at home. So today we are going to start a new chapter, that is tense. I think tense is the mother of grammar, and also tense is very important to learn English grammar because to learn any grammar in English, tense is the most important thing in English grammar. So let's start. So what is tense? At first we are going to start tense with his definition. So what is tense? Tense কাকে বলে? তো টেন্স কাকে বলে? বাংলায় আমরা বলবো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়। যেমন ইংরেজিতে কি বলবো আমরা, যে টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। টেন্স হচ্ছে একটা ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, যেটা দেখায় একটা কাজের সময়কে, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। আমরা এটাকে একটা উদাহরণের মধ্য দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করব। উদাহরণ দেখো, সে ফুটবল খেলে, আবার সে ফুটবল খেলেছিল, আবার সে ফুটবল খেলবে। আচ্ছা, এখানে দেখো একটা কমন থিং, একটা কমন জিনিস। সেটা কি? কমন জিনিসটা হচ্ছে সে ফুটবল কমন, সে ফুটবল কমন, সে ফুটবল কমন। অতএব এখানে ডিফারেন্সটা কি হচ্ছে? খেলে, আর এটা খেলেছিল, আর এটা খেলবে। ইন দ্যাট সেন্স তাহলে এই যে খেলাটা হচ্ছে এখানে ভার্ব, ক্রিয়াপদ। তো টেন্সটা নির্ভর করে সবসময় ক্রিয়াপদের উপর, অর্থাৎ ক্রিয়াপদ মানে হচ্ছে যে কাজ করে তাকে বলা হয় ক্রিয়াপদ। তো টেন্সটা সবসময় বাক্যের মূল ক্রিয়াপদের উপর নির্ভর করে, যে কোন টাইমে, কোন সময়ে সেই বাক্যের ক্রিয়াপদটা কাজ করছে তার উপর নির্ভর করবে টেন্সটা, যে which is the tense, which kind of tense it is। তো কি ধরনের বাক্য এখানে তৈরি হবে? যেমন দেখো, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলবে। এখানে আমরা লক্ষ্য করছি, দেখো খেলে, এই যে শব্দটা যে খেলে, এই যে ভার্বটা, এইটার টাইমটা কি? যে এটা হচ্ছে বর্তমানে কাজটা চলছে। আবার খেলেছিল মানে দ্যাট মিন্স খেলা নামক ভার্বের কাজটা সেটা কিন্তু আগে হয়ে গেছে। এবং খেলবে দ্যাট মিন্স খেলা কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে ঘটবে, সেজন্য এটা হচ্ছে খেলবে। তার মানে কি দাঁড়াচ্ছে? সে ফুটবল খেলে, সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলে। তাহলে আমরা এখানে এই যে সে ফুটবল খেলে, এইটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেন বলবো প্রেজেন্ট টেন্স? কারণ প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মিন্স বর্তমান কাল, অর্থাৎ খেলা ক্রিয়াটা বর্তমান কালে হচ্ছে, সেই জন্য এটা প্রেজেন্ট টেন্স। সে ফুটবল খেলেছিল, সেখানে কি দাঁড়াচ্ছে? যে খেলা নামক কাজটা পূর্বে হয়ে গেছে। এখানে আমরা ভার্বের দ্বারা কি বুঝতে পারছি? খেলা নামক কাজটা পূর্বে হয়ে গেছে, সেই জন্য এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এটা হচ্ছে সে ফুটবল খেলবে, এখানে খেলা নামক কাজটা পরে হবে, এখনো হয়নি। দ্যাট ইজ এই যে খেলা নামক যে কাজটা সেটা কিন্তু ঘটবে, এখনো ঘটেনি, ফিউচারে, ভবিষ্যতে ঘটবে, সেজন্য এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা যে এখানে যে টেন্স নির্ণয় করলাম, সেটা কিসের উপর বেস করে নির্ণয় করলাম? ক্রিয়া যখন কাজটা কোন টাইমে ক্রিয়াটা কাজ করে, সেই টাইমটার উপর বেস করে আমরা টেন্সটা নির্ণয় করছি। এন্ড দ্যাটস ওয়াই, এই জন্যই টেন্স, ডেফিনিশন অফ টেন্স, টেন্সের সংজ্ঞাতে বলা হলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। এক কথায় ক্রিয়ার কাল, টেন্স বলতে ক্রিয়ার কাল। তাহলে টেন্স কাকে বলা হচ্ছে? এবং এই টেন্স শব্দটা এসেছে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে। দ্য ওয়ার্ড টেন্স কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। তো টেম্পাস শব্দ থেকে কিন্তু টেন্স শব্দটা এসে, এবং এই টেম্পাস কথাটার মিন্স অর্থ হচ্ছে টাইম, সময়। তাহলে ক্রিয়া যখন সম্পন্ন হয় তার উপর বেস করে টেন্সটাকে নির্ণয় করা হয়। এন্ড দ্যাটস ওয়াই কি বলা হচ্ছে? টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। টেন্স ইজ দ্য ফর্ম
of a verb that shows the time of an action, যেটা দেখায় একটা কাজের সময়। So there are three kinds of tense, তিন ধরনের tense রয়েছে। There are three kinds of tense, one is present tense and another is past tense and the future tense। তিন ধরনের tense রয়েছে। So these tenses have four forms also। প্রত্যেকটা টেন্সের চারটা করে ফর্ম রয়েছে। যেমন present tense, so present tense is also divided into four forms। The present tense is divided into four forms। One is present indefinite tense or simple present tense, মানে একটা হচ্ছে present indefinite tense, একটা present continuous tense or present progressive tense। অর্থাৎ present continuous tense এর আরেকটা নাম হচ্ছে present progressive tense। Next one present perfect tense, আরেকটা হচ্ছে present perfect continuous tense। Similarly, একই রকম ভাবে past tense is also divided into four forms। চারটা ফর্মে বিভক্ত হয়। একটা past indefinite tense অথবা simple past tense। Similarly, past continuous tense বা past progressive tense, এটা হচ্ছে past perfect tense and past perfect continuous tense। Similarly, একই রকম ভাবে future tense is also divided into four forms। চারটা রূপে ভাগ করা যায়। Similarly, future indefinite tense বা simple future tense, future continuous tense বা future progressive tense বা future perfect tense and future perfect continuous। এবার আমরা আসব যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব এবং সেইগুলোকে আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলা হয়? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বা কাকে বলা হয়? তো আমরা এর আগের ক্লাসে টেন্সের ক্লাসিফিকেশন প্রকারভেদ পড়েছিলাম, যে টেন্স কয় প্রকার কি কি। তো সেই ক্লাসে অলরেডি বলা হয়েছিল যে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট স্টেপ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? জেনারেলি তিনটা শর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত। একটা হচ্ছে জাস্ট সাধারণ বর্তমান, আর একটা হচ্ছে বর্তমান কালের কোনো অভ্যাস, আর একটা হচ্ছে চিরসত্য। অর্থাৎ যে সকল বাক্যের দ্বারা কোনো সাধারণ বর্তমান বা বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ যেগুলো বর্তমান কালে ঘটে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি, বা বর্তমান কালে যখন কোনো কাজ নিয়মিতভাবে প্রতিদিন ঘটে সেটাকে আমরা বর্তমান কালের অভ্যাস বলি। আর একটা হচ্ছে কোনো লাইন যে বাক্যটা যখন চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়, সেটাকে বললেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই লাইনটা লিখতে হয়। তো in English, what is present indefinite tense? So present indefinite tense is used just to show an action that happens in present time or something that is universal truth or something that habitual truth, অভ্যাসগত সত্য। And in that case present indefinite tense is used. So the definition of present indefinite tense is, you may screenshot here also. The present indefinite tense is used to express an action, একটা কাজ in the present time, বর্তমান সময়ে যেটা হয়, বা habitual truth মানে কি? habitual truth মানে হচ্ছে অভ্যাসগত সত্য। আর একটা হচ্ছে ইটারনাল ট্রুথ মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। যেমন সে স্কুলে যায়, সাধারণ বর্তমান যখন টাইম হয় তখন সে স্কুলে যায়। যেমন সে নবম শ্রেণীতে পড়ে, সাধারণ বর্তমান, সে নবম শ্রেণীতে বর্তমানে পড়ে আছে, অতএব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, eternal truth, that's why it is also present indefinite tense. আবার সে প্রত্যহ মর্নিং ওয়াক করে, সে প্রত্যহ নদীতে সাঁতার কাটে, এগুলো হচ্ছে সে নিয়মিত করে থাকে, ডেইলি করে থাকে, দ্যাট ইজ
ইট ইজ হিজ হ্যাবিচুয়াল ট্রুথ, এই জন্য সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যে সকল বাক্যগুলির দ্বারা সাধারণভাবে কোনো বর্তমানকালে ঘটে এরকম বোঝাবে, বা কোনো একটা সাধারণভাবে বর্তমানকালের কোনো অভ্যাস বা কোনো একটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যে লাইনগুলো, সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে ভার্ব, এস বা ইয়েস, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, তারপরে এস বা ইয়েস, কন্ডিশন আলাদা, শর্তসূচক, অবজেক্ট। কন্ডিশনটা কি? যে ইফ দ্য সাবজেক্ট ইজ, যদি বাক্যটির যে সাবজেক্টটা সেটা যদি থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার হয়, if the subject is third person and singular number, in that case but then the verb takes is or is after it. অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব বেশ শেষে এস বা ইএস বসবে। ইফ যদি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, অন্য কোনো কিছু হলে হবে না। থার্ড পারসন মিন্স, যেমন ফার্স্ট পারসন বলতে আমরা আই আর উই কে বুঝি, সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ, থার্ড পারসন মিন্স হি, শি, দে, রাম, শ্যাম, রহিম, পেন, বুক, এটসেট্রা, অল অফ দেম। অর্থাৎ আই আর উই বাদ দিয়ে, আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এইগুলোকে বাদ দিয়ে যেগুলো যা হবে সবই হচ্ছে থার্ড পারসন। সো ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন, দ্যাট ইজ আই উই নয়, ইউ নয়। আচ্ছা, আর সিঙ্গুলার মিন্স এক বচন, আর প্লুরাল মিন্স বহু বচন। অর্থাৎ যদি সাবজেক্টের দ্বারা কোন একটা সিঙ্গুলার বোঝায়, এক বচন, এবং যদি সেটা থার্ড পারসন হয়, মানে দুটি শর্ত মিলতে হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার, then the verb takes is or is after it in that tense, এই টেন্সে। আর নাবাচক বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটা কি হবে? যেমন দেখো, এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন দেখো, সাবজেক্ট ভার্ব ইজ সে স্কুলে যায়, সে স্কুলে যায়। এবার এই বাক্যটাকে আমি যখন লিখবো তখন কি হবে? সেটা হচ্ছে সাবজেক্ট, যায়টা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে লিখতে বলছে সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্টটা হচ্ছে সে, হি, তাহলে সাবজেক্টটা হয়ে যাচ্ছে হি। তারপর হচ্ছে ভার্ব লিখতে বলছে, তাহলে যায়, গো। এবার দেখো এস বাই এস বসবে কিনা। দ্য সাবজেক্ট ইজ হি, হিটা হচ্ছে থার্ড পারসনের মধ্যে আছে, এবং হি বলতে একজনকে বোঝায়, এক বচন, দ্যাটস ওয়াই এখানে গো নয়, গোস। তারপরে টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এই যে এটা হয়ে গেল হ্যাবাচক বাক্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের স্ট্রাকচার। এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এস বাই এসটা কন্ডিশনালি বসবে। এন্ড আফটার দ্যাট নেগেটিভ সেন্টেন্স, যদি বাক্যটা নাবাচকে থাকে, সে স্কুলে যায় না, সে সেখানে যায় না, আমি কাজটা করি না, তোমরা ফুটবল খেলো না, তাহলে কি হবে? ইন দ্যাট কেস যদি দেখা যায় বাক্যটা নেগেটিভ হয়, তাহলে সাবজেক্ট বসবে, তারপরে ডু বা ডাজ বসবে। সাবজেক্ট ডু অর ডাজ, ডাজটা কোথায়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ, নাহলে ডু, এন্ড আফটার দ্যাট নট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। যেমন সে স্কুলে যায়, ইংরেজি কি হয়েছিল? হি গোজ টু স্কুল। এবার সে স্কুলে যায় না, সে স্কুলে যায় না, এখানে কি এটা হচ্ছে, এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি কিভাবে বলবো? সে স্কুলে যায় না, শি বা হি, যে কোনো হোয়াটএভার। এবার কি বসলো? ডাজ নট, এই যে ডাজ বসলো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ, এই জন্য ডাজ হয়ে গেল। এন্ড আফটার দ্যাট নট, ডাজ নট, তারপর হচ্ছে, তারপরে কি হলো? মেইন ভার্ব, যাওয়া, গো, হি ডাজ নট গো টু স্কুল। নেক্সট, তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। যদি দেখা যায় সে কোথায় যায়, এখন প্রশ্নবোধক বাক্য হলে তুমি কিভাবে করবে এটা? প্রশ্নবোধক বাক্য হলে সে কোথায় যায় বা তুমি কোথায় যাও, কেন সে এখানে প্রত্যহ আসে। ইন দিস সেন্টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে WH ওয়ার্ড বসে যাবে এবং তারপর ডু বা ডাজ বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, আদার্স। সেটা কি রকম?
যেমন সে কোথায় যায়, তাহলে হোয়ার দেখো সে কোথায় যায়, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি কোথায়, সেজন্য হোয়ার, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা। তারপরে কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে সে, আর যায়টা হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে আমরা সাজাবো কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড আগে, তাহলে হোয়ার, তারপরে কি হলো ডু বা ডাজ, তাহলে ডু বা ডাজের মধ্যে আমি এখানে ডাজ লিখলাম, ডু কেন লিখলাম না, কারণ এখানে সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি হি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ, হোয়ার ডাজ, তারপরে হি, তারপরে গো, গোটা হচ্ছে মূল ভার্ব, এই যে মেইন ভার্ব, আবার আর কিছু নেই। তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আবার দেখো তুমি কোথায় যাও, তাহলে কি হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড একই, কোথায় ইংরেজি হোয়ার, তারপরে ডু বসলো, কেন ডু বসলো, কারণ এখানে যেহেতু হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ ছিল, এখানে যেহেতু তুমি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সেই জন্য এখানে কিন্তু ডু হয়ে গেল, হায়ার ডু ইউ, তারপর হচ্ছে ভার্ব হয়ে গেল গো, প্রশ্নবোধক চিহ্ন। এন্ড দ্যাটস অল। এবার আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু উদাহরণ দিয়ে আমরা দেখব যে এই টেন্সটার আরো উদাহরণের সাহায্যে আমরা ক্লিয়ার করব এই টেন্সটার বিষয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা বললাম, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞার পর আমরা যদি দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবাচক বাক্য যেগুলো থাকবে সেইগুলোর নিয়ম কি হবে, সাবজেক্ট ভার্ব এস বাই এস অবজেক্ট। এস বাই এস বলছিলাম আমি কন্ডিশনাল ক্ষেত্রে কন্ডিশনাল ক্লজ, অর্থাৎ কন্ডিশন ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে এস বাই এস টা ব্যবহৃত হয় একটা বিশেষ কন্ডিশনে। যেমন যদি সাবজেক্ট if the subject is third person or singular number, and in that case the verb takes s by s after it. And next negative sentence, subject সাহায্যকারী verb, আর যদি সাহায্যকারী verb না থাকে তাহলে do or does, তারপর হচ্ছে not, তারপরে main verb object। আর প্রশ্নবোধক বাক্য হলে এটা WH ওয়ার্ড সাহায্যকারী verb, তারপর হচ্ছে do বা does, সাহায্যকারী না থাকলে পরে do বা does, তারপর সাবজেক্ট, তারপরে main verb object। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন দেখো প্রথমে সে প্রত্যহ নদীতে স্নান করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা? অবভিয়াসলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ এটা হচ্ছে সে প্রত্যহ নদীতে স্নান করে, এটা হচ্ছে একটা বর্তমান কালের অভ্যাস বোঝায়, সেই জন্য সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে তাহলে কি হচ্ছে, এখানে সাবজেক্ট এই নিয়মে আসবে, অর্থাৎ এই নিয়মে আসবে সাবজেক্ট ভার্ব এস বাই এস অবজেক্ট। তাহলে সাবজেক্টটা কোনটা, এসটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কোনটা আছে, ভার্ব হচ্ছে স্নান করে, এটা হচ্ছে ভি। আচ্ছা এবার আমরা কিভাবে সাজাবো তাহলে বাক্যটাকে? তাহলে বাক্যটাকে সাজাবো হচ্ছে এইভাবেই, যে প্রথমে লিখবো হচ্ছে এস অর্থাৎ হি, তারপরে কি লিখবো, তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে বাথ, বি এ টি এইচ ই, হয়ে গেল। এবার এস বাই এস বসবে কিনা, কারণ যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব এখানে এস বসবে, তাহলে হি বাথস, হলো হি বাথস। এইবার হচ্ছে কোথায় স্নান করে, ইন দা রিভার, আর আই ভি ই আর, ইন দা রিভার। এবার হচ্ছে প্রত্যহ, এই ওয়ার্ডটা রয়েছে লাস্টে লিখবো, প্রত্যহ হচ্ছে এভরিডে, ই ভি ই আর ওয়াই, এভরিডে ডি এ ওয়াই। এটা কি দাঁড়ালো, হি বাথস ইন দা রিভার এভরিডে। নেক্সট, সূর্য পূর্ব দিকে ওঠে, এই লাইনটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ এই লাইনটা হচ্ছে চিরসত্য, ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, এন্ড দ্যাটস হোয়াই ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে কি হচ্ছে, এখানে সাবজেক্ট এটা, আর ওঠা হচ্ছে ভার্ব, ক্লিয়ার তো? সো এখানে কি হচ্ছে, দা সান, এই যে সাবজেক্ট লিখলাম, এবার উঠা ইংরেজি কি, রাইস, আর আই এ সি লিখলাম। এইবার তার সাথে এস বাই এস বসবে কি, অবশ্যই বসবে, কারণ হচ্ছে এস বাই এস বসবে এই কারণে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমি এস বসালাম, রাইজেস। তাহলে পূর্ব দিকে, তাহলে ইন দা ইস্ট, ই এ এস টি। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে বাক্যগুলো যে পূর্ব দিকে, প্রত্যহ নদীতে, এইগুলো কি বাক্যের অবজেক্ট? না, এইগুলো কিন্তু বাক্যের অবজেক্ট নয়। এইগুলো কি, এইগুলো কিন্তু আদার্স, অন্যান্য অংশ। অর্থাৎ একটা বাক্য সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু অবজেক্ট অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকতে নাও পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আদার্স অন্যান্য শব্দ থাকতে পারে। সো সেই শব্দগুলো সবসময় প্রিপজিশন দিয়ে বসে যায়, আর যদি অবজেক্ট হতো তাহলে ডাইরেক্টলি ভার্বের পরে বসতো, কোনো প্রিপজিশন দিয়ে যুক্ত হতো না। এখানে ইন কেন দিলাম, এই যে পূর্ব দিকে, কার নদীতে, তে কার ইন দা রিভার, এই তের জন্য ইন, এটা হচ্ছে বলা হচ্ছে এই যে এখানের জন্য ইন হচ্ছে।
আমি বই পড়ি, তাহলে আইটা হচ্ছে আমি, এটা সাবজেক্ট, পড়াটা হচ্ছে ভার্ব। এবার বইটা কিন্তু এখানে অবজেক্ট। কেন? কারণ দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তো ভার্ব হচ্ছে কি, কি পড়ি, বই পড়ি, তাহলে কি হবে আই। তবে পড়া ইংরেজি কি, রিড। এইবার দেখো রিডের সঙ্গে কি আমি এস বাই এস বসাবো? না, বসাবো না। কেন বসাবো না? কারণ আইটা হচ্ছে থার্ড পারসন নয়, সিঙ্গুলার নাম্বার, কিন্তু থার্ড পারসন নয়। আমি বলছি ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন singular number, in that case verb takes s by s after it, so it is not third person. singular number হলে হবে না, শুধু থার্ড পারসন হতে হবে, আবার থার্ড পারসন হলে হবে না, সিঙ্গুলার নাম্বারও হতে হবে, বোথ দুটোই হতে হবে। তো যেহেতু এখানে একটা, সেই জন্য এখানে কি হচ্ছে রিডের সঙ্গে এস বসছে না, তাহলে হি রিডস আ বুক। এ না, কিন্তু উচ্চারণটা কি করবো, আ বুক, হি রিডস আ বুক। আমরা আ বুক কেন লিখলাম? এখানে এ নেই, কারণ মানুষ একটা বই একসঙ্গে, একটা বই পড়তে পারে, একাধিক বই তো একসঙ্গে পড়তে পারে না, সেই জন্য আই রিড আ বুক। এবার যদি নির্দিষ্ট করে আমরা একটা বই বলতো যে আমি বইটি পড়ি, তাহলে পরে কি হতো, দা বুক, আই রিড দা বুক। নেক্সট, সে খুব সকালে উঠে, তাহলে অবভিয়াসলি এখানেও সাবজেক্ট ভার্ব হবে, এখানে সেটা হচ্ছে হিটা সাবজেক্ট, উঠেটা হচ্ছে ভার্ব। সো এখানে কি হয়ে যাচ্ছে, হি। এবার ওঠা ইংরেজি কি, ঘুম থেকে ওঠা ইংরেজি গেট আপ, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব। আচ্ছা, এবার এটার সঙ্গে আমি কি বসাবো, এস বাই এস বসবে কিনা? দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অবভিয়াসলি গেটস হয়ে যাবে, হি গেটস আপ। তারপর হচ্ছে খুব সকালে, তাহলে আর্লি ইন দা মর্নিং, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা আদার্স, আর্লি, ই এ আর এল ওয়াই, আর্লি ইন দা মর্নিং, ইন দা মর্নিং, আই এন জি। ক্লিয়ার? নেক্সট, জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, তাহলে এটাও কিন্তু একটা সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, and that's why it is also present indefinite tense, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো জল এখানে হচ্ছে এটা সাবজেক্ট, আর হচ্ছে জমাট বাঁধে এটা হচ্ছে ভার্ব। এবার আমি কি লিখবো, জল ওয়াটার, তাহলে কি হচ্ছে, তাহলে ভার্ব কি হবে, জমাট বাঁধে ফ্রিজেস, ফ্রিজ মানে জমাট বাঁধা, এফ আর ডবল ই জেড ই এস। এই যে এসটা কেন বসলো, ফ্রিজ ফ্রিজেস, কারণ হচ্ছে ভার্বের সঙ্গে এস বাই এস কেন বসলো, কারণ জলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক, জল, তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড, জি আর এ ডি ই। সো নেক্সট, আমি কাজটি করি না, এইবার দেখো বাক্যটা নেগেটিভে চলে আসছে, নাবাচক বাক্য, তাহলে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, যদি আমি সাহায্যকারী ভার্বের সাহায্যকারী ভার্ব দিয়ে আমি কিন্তু দেইনি, অতএব আমাকে ডু বা ডাজ দিয়ে এখন আপাতত শেখো, পরে সাহায্যকারী ভার্ব দিয়ে পরে আলোচনা করব। তো এখানে কি হচ্ছে, আমি রাতে কাজ করি না, তাহলে কি হচ্ছে এখানে সাবজেক্ট এটা, আর কাজ করাটা হচ্ছে ভার্ব। সো এখানে কি লিখছি, আই। এবার কি বলছে, আই সাবজেক্ট, তারপরে কিন্তু সাহায্যকারী ভার্বটা আমি দেইনি এখনো, এখানে ডু বা ডাজ দিয়ে করবো, তাহলে আই এর সঙ্গে অবভিয়াসলি ডু বসবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে ডু বসলো, আই ডু, তারপরে হচ্ছে নট, আই ডু নট, তারপরে লিখবো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বটা কি, কাজ করা, তাহলে হচ্ছে ওয়ার্ক, আই ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। দ্যাটস অল, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা মাংস খাই না, এই দেখো নেগেটিভ বাক্য, না বাচক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা বর্তমান স্বাভাবিকভাবেই ঘটে, সেই জন্য আমরা মাংস খাই না। তাহলে আমরা কি করছি, আমরা, উই, সাবজেক্ট, এবার কি হচ্ছে ডু বা ডাজ বসাতে হবে, সাহায্যকারী ভার্বটা আমি এখনো দেইনি, অতএব সাহায্যকারী ভার্ব দিয়ে আমি দিচ্ছি না এখন, উই এর সঙ্গে কি বসবে, ডাজ না ডু, অবভিয়াসলি ডু নট, কারণ এটা কিন্তু ফার্স্ট পারসন এবং এটা বহুবচন। উই ডু নট, খাওয়া ইংরেজি এটা ভার্ব, এই যে খাই, খাওয়াটা হচ্ছে ভার্ব, তাহলে কি হচ্ছে ইট, তারপর হচ্ছে মাংস, মিট, এম ডবল টি, এম ই এ টি, মিট, তাহলে উই ডু নট ইট মিট, এটা কিন্তু অবজেক্ট, কি খাই না, মাংস খাই না। সে নদীতে সাঁতার কাটে না, নেগেটিভ বাক্য, তাহলে কি হবে, একই নিয়ম, এই নিয়মে করো, তাহলে সে, তাহলে হি, তাহলে কি হবে, ডু নট হবে না ডাজ নট হবে, অবভিয়াসলি এক্ষেত্রে কিন্তু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হয়ে যাচ্ছে ডাজ
not. He does not swim. S-W-I-M, swim in the river. R-I-V-E-R. Obviously, তারপরে দেখো রামবাবু কোথায় বাস করেন। এবার দেখো এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট কোথায় বাস করেন, সাধারণ বর্তমান কোথায় বাস করেন সে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড সাহায্যকারী ভার্ব দিয়ে আমি এখনো দেইনি, ডু বা ডাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট আর মেইন ভার্ব। এই তিনটা গঠন মেইন, কিন্তু মানে এটা হচ্ছে বাক্য তৈরি করার প্রধান গঠন। এবার অন্য টেন্স গুলোতে যখন আমরা যাব তখন কিন্তু গঠন এটাই থাকবে, শুধু টেন্সের জন্য কিছু সাহায্যকারী ভার্ব চেঞ্জ হবে, কিছু ভার্বের রূপ চেঞ্জ হবে, কিন্তু মূল গঠন এটাই। বলবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসবে, তাহলে এখানে হায়ার, ডাব্লিউএইচইআরই হায়ার। তারপরে বলবে হচ্ছে ডাজ, ডাজ কেন বসলাম, যেহেতু সাবজেক্ট রামবাবু তাই হায়ার ডাজ রামবাবু ইভ, প্রশ্ন হচ্ছে না, হায়ার ডাজ রামবাবু লিভ। এখানে লিভের সঙ্গে ইজ বাই ইজ না, এইখানে ইজ বাই ইজটা বসে যাচ্ছে। তুমি কেন প্রত্যহ সেখানে যাও, তাহলে ডেইলি তুমি যাও, অতএব এটা প্রত্যহ দৈনন্দিন একটা অভ্যাস, অতএব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রশ্নবোধক বাক্য। তাহলে কেন ইংরেজি কি লিখতে হবে, ওয়াই, কেন ইংরেজি, তারপর কি লিখবো, ইউ আছে সাবজেক্ট, তাহলে ইউ থাকলে কিন্তু আমরা কি লিখবো, ডু লিখবো, হোয়াই ডু ইউ, হোয়াই ডু ইউ। তারপরে ভার্ব লিখবো, মূল ভার্ব, এই যে মূল ভার্ব লিখতে বলছে এখানে, মেইন ভার্ব লিখতে বলছে সাবজেক্টের পরে, ইউর পরে, হোয়াই ডু ইউ গো দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে তোমরা কখন বিদ্যালয়ে যাও, একই রকম, তোমরা কখন বিদ্যালয়ে যাও, তাহলে হচ্ছে when, তারপর হচ্ছে do you, এবার হচ্ছে যাওয়া ইংরেজি go to school, when do you go to school। তারপরে তুমি কোন ক্লাসে পড়ো, এখানে হচ্ছে কোন ক্লাসে, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। কোন ক্লাসে ইংরেজি হচ্ছে ফার্স্টে লিখতে হবে ইন হুইচ ক্লাস, এই যে এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই পড়ে, ইন হুইচ ক্লাস, হ্যালো। তারপরে লিখতে হবে ডু, এই যে সাহায্যকারী ভার্ব ডু, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপরে রিড, আর ই এ ডি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে করে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশন করা হয়, এবং আফটার দ্যাট তোমরা এইগুলো হোম টাস্ক হিসাবে নিজেরা ট্রাই করো। ঠিক একই রকম ভাবে আমি দিয়েছি, এই টেন্স দিয়েই করেছি, সবগুলো ডু বা ডাজ দিয়ে করবা, নেগেটিভ হলে করে, প্রশ্নবোধক হলে ডু বা ডাজ দিয়ে, সাহায্যকারী ভার্ব দিয়ে দেইনি আমি একটাও। তো আর হ্যাভ আছে বলে সাবজেক্ট ভার্ব এস বাই এস অবজেক্ট, এই নিয়ম দিয়ে এই 10টা বাক্যকে তোমরা নিজেরা ট্রাই করো, এবং যে ট্রাই করে তোমরা আমাকে ইনবক্সে সেন্ড করতে পারো বা তোমরা আমার কল করতে পারো। তো এইগুলোকে নিজেরা ট্রাই করবা, এইটাকে অনুসরণ করে এবং এই নিয়মগুলো দিয়ে, এবং তাহলে আশা করি মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রবলেম সলভ হবে।